নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের অনুষ্ঠানে যোগদানের জন্যে আপনাদের অশেষ ধন্যবাদ। আমি রাজীব ঘোষ। শুনতে থাকুন সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস গৌর মল্লার। ত্রয়োদশ পরিচ্ছেদ কর্ণ সুবর্ণ। প্রত্যুষে নিদ্রাভঙ্গ হইলে বজ্র প্রকোষ্ঠ হইতে বাহিরে আসিল। দেখিল সংঘের সকলেই জাগিয়া উঠিয়া নিজ নিজ কর্মে প্রবৃত্ত হইয়াছেন। মণিপদ্ম হাসি মুখে তাহার দ্বারের বাহিরে দাঁড়াইয়া আছে। দুইজনে সংঘের বাহিরে আসিল। বজ্র বলিল, ভাই, এবারে তবে যাই, যদি এ পথে ফিরি আবার দেখা হবে। মণিপদ্ম প্রশ্ন করিল, কবে ফিরবেন? বজ্র বলিল, তা জানি না, তুমি সঙ্গেই থাকবে তো? মণিপদ্ম এক মুখ হাসিয়া বলিল, হ্যাঁ, হয়তো থাকব না। আর্য শিলভদ্র আমার প্রতি প্রসন্ন হয়েছেন, বলেছেন আমাকে নালন্দায় নিয়ে যাবেন। সে কবে? আর্য শিলভদ্র সমতট থেকে ফিরে এলে। বজ্র দেখিল মণিপদ্মের মুখ চোখ উচ্ছ্বলিত আনন্দে। সে জিজ্ঞাসা করিল, নালন্দায় গিয়ে কি হবে? সেখানে কি তুমি অন্য কাজ করবে? মণিপদ্ম বলিল, না, এখানে যে কাজ করছি সেখানেও তাই করব, কিন্তু সে যে নালন্দা, মহাতীর্থ, ভদন্ত শিলভদ্র ছাড়াও কত জ্ঞানী মহাপুরুষ, কত সিদ্ধ অর্হৎ আছেন, তাঁদের সেবা করে আমি ধন্য হব। মণিপদ্মের উদ্ভাসিত মুখের পানে চাহিয়া বজ্রের অন্তর ক্ষণেকের জন্য টলমল করিয়া উঠিল। মণিপদ্ম যে পথে চলিয়াছে তাহা কেমন পথ, কোন আনন্দ ঘন শান্তিনিকেতনে তাহার শেষ, আর বজ্র যে পথে পা বাড়াইয়াছে তাহারই বা সমাপ্তি কোথায়? দুইজন বিপরীত পথের যাত্রী সংঘের সম্মুখে পরস্পর আলিঙ্গন করিল। তারপর বজ্র কর্ণ সুবর্ণের পথ ধরিল। কর্ণ সুবর্ণ নগর একদিকে ভাগীরথী ও অন্যদিকে ময়ূরাক্ষী ময়ূরীর সম্মিলিত ধারার দ্বারা পরিখীকৃত, তাই তাহার আকৃতি ত্রিভুজের ন্যায়। উত্তরে প্রশস্ত, দক্ষিণে ক্রমে সংকীর্ণ হইয়া সঙ্গমস্থলে কোণের আকার ধারণ করিয়াছে। নগরের উত্তর প্রান্তে বিস্তীর্ণ প্রাকার স্থলপথে নগরকে সুরক্ষিত করিয়া রাখিয়াছে। ত্রিকোণ স্থানটি আয়তনে বড় কম নয়, তাহার মধ্যে লক্ষাধিক লোকের বাস। তাহা ছাড়া প্রাকার পরিখার বাহিরেও বহু লোকের বসতি। দক্ষিণে মৌরীর পরপারে যাহারা বাস করে তাহারা অধিকাংশই নিম্ন শ্রেণীর লোক। নগরে ফল ফুল শাক পত্র যোগান দেওয়া তাহাদের জীবিকা। কর্ণ সুবর্ণ নূতন নগর, মথুরা বারাণসীর ন্যায় প্রাচীন নয়। তাহার পথগুলি ঋজু, গলিঘুঁজি বেশি নাই। পথের দুই ধারে নানা বর্ণের চূর্ণলিপ্ত দ্বিতল ত্রিতল গৃহ, গৃহচূড়ায় ধাতু কলস। পথে পথে বহু দেবদেবীর মন্দির, বৌদ্ধ চৈত্য মঠ। নগরের সর্বাপেক্ষা শ্রেষ্ঠ রাজপথ গঙ্গার ধার দিয়া গিয়াছে। পথের পূর্ব ধারে অসংখ্য ছোট বড় ঘাট, স্নানঘাট, খেয়াঘাট, বন্দর। পথের অপর পাশে ধনী নাগরিক ও রাজপুরুষদিগের তুঙ্গশীর্ষ প্রাসাদ।
এই পথ দক্ষিণ দিকে যেখানে শেষ হইয়াছে, সেই নদী রচিত কোণের উপর দুর্গাকৃতি রাজ অট্টালিকা। 50 বৎসর পূর্বে শশাঙ্কদেব গৌড়ের অধীশ্বর হইয়া এই জলদুর্গ নির্মাণ করিয়াছিলেন। তারপর দুর্গের ছায়াতলে নগর গড়িয়া উঠিয়াছে। ভাগীরথী তীরস্থ অগণ্য ঘাটের মধ্যে একটি ঘাট সর্বাপেক্ষা বৃহৎ, নাম হাতিঘাট। 100 রাজহস্তী এই ঘাটে একসঙ্গে স্নান করিতে পারে। শুধু তাই নয়, ইহাই নগরের বন্দর। ঘাটের সম্মুখে গভীর জলে বহু সমুদ্রগামী তরণী বাঁধা, তাহাদের ঊর্ধ্বত্থিত গুণবৃক্ষ সরবনের ন্যায় জলপ্রান্ত কণ্টকিত করিয়া তুলিয়াছে। বণিক শ্রেষ্ঠীদের পণ্য ক্রয় বিক্রয়ের ইহা একটি প্রধান কেন্দ্র। আবার সাধারণ নগরবাসীর ইহা হট্টও বটে। মৎস্য হইতে আরম্ভ করিয়া কদলী, কুষ্মাণ্ড, অলাবু, মুড়ি, চাল ভাজা, পটপট, তিলখণ্ড, ফুল, মালা, কর্পূর, চন্দন, কোনো বস্তুরই এখানে অপ্রতুল নাই। অপরাহ্নে বায়ু সেবনেচ্ছু নাগরিকেরা এখানে সমবেত হয়। তখন বহু বিস্তীর্ণ ঘাটে তিল ফেলিবার ঠাঁই থাকে না। গান, পঞ্চালিকার নাচ, অহিতুণ্ডিকের সাপ খেলানো, মায়াবীর ইন্দ্রজাল সব মিলিয়া ঘাট গমগম করিতে থাকে। বজ্র যেদিন প্রাতঃকালে কর্ণ সুবর্ণে আসিয়া উপনীত হইল, সেদিন নবারুণ কিরণে নগর ঝলমল করিতেছিল। চারিদিকে নবজাগ্রত নগরের কর্মচাঞ্চল্য, গোরথ, অশ্বরথ, ঢল্লরিকা ঝম্পানের ছুটাছুটি। দেবদেউলে কাঁসর ঘণ্টা বাজিতেছে, স্নানার্থীরা ঘাটের দিকে চলিয়াছে, পূজার্থীরা মন্দিরে যাইতেছে, করণেরা তাম্বুল চর্বণ করিতে করিতে অধিকরণে চলিয়াছে। পথে পদচারীদের মধ্যে পুরুষের সংখ্যাই অধিক, 2-4টি নারীও দেখা যায়। পুরুষদের মাথায় উষ্ণিস নাই, তৈলসিক্ত কেশ কাঁধ পর্যন্ত পড়িয়াছে। সেকালে বাঙালির চুলের আদর বড় বেশি ছিল। পাছে কেশকলাপের শোভা ঢাকা পড়ে, তাই তাহারা মাথায় কোনো প্রকার আবরণ দিত না। কেবল যাহারা রাজপুরুষ বা সৈনিক, তাহারা মাথায় পাগ পরিত। বজ্র চারিদিক দেখিতে দেখিতে রাজপথে ঘুরিয়া বেড়াইতেছিল। তাহার মুখ শান্ত, উত্তেজনার কোনো চিহ্ন নাই। মুখ দেখিয়া অনুমান করা যায় না যে তাহার মনের মধ্যে উত্তেজনার ঝড় বহিতেছে। সে পূর্বে কখনো নগর দেখে নাই। গ্রামে থাকিতে কল্পনা করিবার চেষ্টা করিত নগর কিরূপ, কিন্তু যাহা দেখিল তাহাতে তাহার কল্পনা বামন হইয়া গেল। সে ভাবিতে লাগিল, এই কর্ণ সুবর্ণ নগর, এই আমার পিতৃপিতামহের লীলাভূমি। জন্মান্তরের প্রীতিসূত্রের ন্যায় কর্ণ সুবর্ণ নগর তাহার নাড়িতে টান দিল, দুর্নিবার বেগে আকর্ষণ করিতে লাগিল। কিন্তু সেই সঙ্গে একটি বিপরীতমুখী মনোবৃত্তি যেন নিভৃতে থাকিয়া তাহাকে সতর্ক করিয়া দিতে লাগিল, বিম্ব দেখিয়া ভুলিও না, জলবিম্বের ভিতরে কিছু নাই, বুদবুদ ফাটিলে কিছুই থাকে না, সাবধান, সতর্ক হও। লক্ষ্যহীন মোহাক্রান্তভাবে ঘুরিতে ঘুরিতে বজ্র এক মিষ্টান্ন ভাণ্ডারের সম্মুখে উপস্থিত হইয়া অনুভব করিল তাহার উদর শূন্য। ভাণ্ডারে থরে থরে মিষ্টান্ন সাজানো রহিয়াছে। দধি, ঘনাবর্ত দুগ্ধ, মোয়া, খাঁড়, পিঠাপুলি। মিষ্টগন্ধে আকৃষ্ট হইয়া বহু রক্তপীত বড়লা আসিয়া জুটিয়াছে। নগ্নদেহ মোদক বসিয়া বৃহৎ কটাহে রসবড়া ভাজিতেছে। বজ্র ময়রার দোকানে প্রবেশ করিল।
কোমর হইতে কয়েকটি কড়ি ও ক্ষুদ্র ধাতু মুদ্রা বাহির করিয়া বলিল, আমার কাছে এই আছে, এতে যা খাবার হয় আমাকে দাও। ময়রা দেখিল বিপুলকায় আগন্তুক কান শোনার লোক নয়, বিদেশী। সে পুত্রকে ডাকিয়া ভিয়ানে বসাইল, নিজে উঠিয়া গিয়া চত্বরের উপর পিঁড়ি পাতিয়া বজ্রকে বসিতে দিল। তারপর তাহার দোকানে যত প্রকার মিষ্টান্ন ছিল একে একে পরিবেশন করিতে লাগিল। সেকালে বাংলাদেশে খাদ্যদ্রব্য দুর্মূল্য ছিল না, বিশেষত সম্প্রতি বহির্বাণিজ্যে মন্দা পড়ায় দেশজাত সকল বস্তুই সুলভ হইয়াছিল। সোনা রূপারই অভাব হইয়াছিল, অন্ন বস্ত্রের অভাব কখনো হয় নাই। ময়রা যত দিল বজ্র তত আহার করিল। আহার করিতে করিতে সে দেখিল একটি লোক দোকানের সম্মুখে দাঁড়াইয়া তাহাকে লক্ষ্য করিতেছে। লোকটি তালপত্রের ন্যায় কৃশ, কিন্তু সাজসজ্জার পারিপাট্য অতি অদ্ভুত। পরিধানে সূক্ষ্ম মল্লের ধৌতি ও উত্তরীয়, মাথায় ফুলের মালা জড়ানো, হাতের নখ দীর্ঘ ও ত্রিকোণ করিয়া কাটা, তদুপরি আলতার প্রলেপ, অধর অলক্ত রাগে রঞ্জিত, কানে শঙ্খের কর্ণফুল, বৃশ্চিক পুচ্ছের ন্যায় বক্র একজোড়া গোঁফ, চক্ষু দুটি গোল, তাহার উপর ভ্রুযুগল আকৃষ্ট ধনুর ন্যায় চক্রীকৃত। বজ্র এরূপ বিচিত্র জীব কখনো দেখে নাই। সে জানিত না কর্ণ সুবর্ণের রসিক ও বিলাসী নাগরিকেরা এইরূপ বেশভূষা করিয়া নাগরবৃত্তি চরিতার্থ করিয়া থাকেন। সেও কৌতূহলী হইয়া লোকটিকে নিরীক্ষণ করিতে লাগিল। কিছুক্ষণ পর্যবেক্ষণ চলিবার পর লোকটি উঠিয়া আসিয়া বজ্রের পাশে বসিল এবং আরও কিছুক্ষণ পর্যবেক্ষণ করিল। তাহার কাঁকড়া বিছার ন্যায় গোঁফ নড়িতে লাগিল। তারপর সে বিস্ময়ে কৌতুক ভরা মিহি সুরে হাসিয়া উঠিল, বলিল, তুমি তো দেখছি একটি পিণ্ডবীর হে, দোকান প্রায় শেষ করে এনেছ, এবার কি ময়রাকে ধরে কামড় দেবে নাকি? বজ্র উত্তর দিল না, আপন মনে আহার করিতে লাগিল। লোকটি তাহার উরু ও বাহুর পেশি টিপিয়া দেখিতে দেখিতে বলিল, একেবারে সাক্ষাৎ মধ্যম পাণ্ডব, যাকে বলে নরপুঙ্গব। তুমি তো কান শোনার লোক নয় বাপু। নাম কি? নিবাস কোথায়? বজ্র এবারও উত্তর দিল না। লোকটি তখন তাহার পঞ্জরে অঙ্গুলির একটি খোঁচা দিয়া বলিল, আরে কথা কও না কেন যে, তুমি বঙ্গাল নাকি হে? বলি, কোন সুন্দরী বৃক্ষ থেকে নেমে এলে? ভাগীরথীর পূর্ব পারে বঙ্গাল দেশ। তথাকার ভাষার বিকৃতি লইয়া গৌরী ও নগরবিলাসীদের মধ্যে ব্যঙ্গ পরিহাস চলিত। বজ্র দেখিল লোকটি বাড়াবাড়ি আরম্ভ করিয়াছে, তাহাকে আর প্রশ্রয় দেওয়া উচিত হইবে না। সে ডান হাতে আহার করিতে করিতে বাঁ হাত দিয়া লোকটির মণিবন্ধ চাপিয়া ধরিল। পাটকাঠির মতো হাতের হাড় বজ্রের মুঠির মধ্যে মটমট করিয়া উঠিল। লোকটি মিহি গলায় চিৎকার করিয়া উঠিল, আরে আরে করো কি? ছাড়ো ছাড়ো, হাত ভেঙে গেলে কাব্য লিখব কি করে? বজ্র হাত ছাড়িল না, মুঠি একটু শিথিল করিল মাত্র। নির্লিপ্ত স্বরে জিজ্ঞাসা করিল, নাম কি? লোকটি দ্রুত কণ্ঠে বলিল, নাম? আমার নাম বিম্বাধর, কবি বিম্বাধর। এবার ছেড়ে দাও বাবা, বাড়ি যাই। বজ্র প্রশ্ন করিল, কবি বিম্বাধর কাকে বলে? বিম্বাধর বলিল,
কবি বিম্বাধর, বুঝলে না? তুমি দেখছি একেবারেই, না 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 না, তুমি ভারী সজ্জন। তা আমার নাম বিম্বাধর কি না, তারপরে আমি কবি, কাব্য লিখি, তাই লোকে আমায় কবি বিম্বাধর বলে, বুঝলে? বজ্রের আহার সমাধা হইয়াছিল। সে ঘটির জল গলায় ঢালিয়া জল পান করিল, বলিল, বুঝলাম না, কাব্য কি? বিম্বাধর হাঁ করিয়া চাহিয়া রহিল। তাহার ধনুষাকৃতি ভ্রুযুগল আরো গোল হইয়া গেল। শেষে সে বলিল, কাব্য কাকে বলে জানো না? মেঘদূত পড়নি? নৈষদ? বলো কি হে, তুমি যে অবাক করলে! কাব্য, কাব্য, রসের কথা, শ্লোক, কশ্চিৎ কান্তা শৃঙ্গার রস। কিন্তু কাব্য কি, তাহা অজ্ঞ ব্যক্তিকে বোঝানো সকলের কর্ম নয়। বিম্বাধর কবি হইয়াও তাহা বুঝাইতে পারিল না। বজ্রেরও বুঝিবার দুর্নিবার আগ্রহ ছিল না। সে বিম্বাধরের হাত ধরিয়া দোকানের বাহিরে আসিয়া দাঁড়াইল, একটু হাসিয়া বলিল, তোমার সঙ্গে দেখা হয়ে ভালোই হলো। আমি নতুন লোক, তুমি আমাকে কানসোনা দেখিয়ে শুনিয়ে দিতে পারবে? বিম্বাধর বড় ফাঁপড়ে পড়িল। সে স্বভাবত লঘু প্রকৃতি ও রঙ্গপ্রিয়। বজ্রকে মোদকালয়ে আহার করিতে দেখিয়া সে ভাবিয়াছিল, ভোজনপটু গ্রামীণটাকে লইয়া দুদণ্ড রগর করিয়া চলিয়া যাইবে। কিন্তু রগর করিতে গিয়া অবস্থা দাঁড়াইয়াছে বিপরীত। গ্রামীণটাই তাহাকে বানর নাচ নাচাইতেছে। তাহার বজ্র মুষ্টি ছাড়াইয়া যে পলায়ন করিবে সে উপায় নাই। যেমন দৈত্যের মতন চেহারা, জোরও তেমনি। বিম্বাধর মনে মনে পলায়নের ফন্দি খুঁজিতেছে। এমন সময় রাস্তার দক্ষিণ দিক হইতে বাঁশি বাজিয়া উঠিল। বজ্র সেই দিকে দৃষ্টি ফিরাইয়া দেখিল, একটি চতুর্দোলা আসিতেছে। চারিজন অসুরাকৃতি বাহক দোলা স্কন্ধে বহন করিয়া আনিতেছে। দোলার সম্মুখে পশ্চাতে কয়েকজন বংশীবাদক মিঠা সুরে বাঁশি বাজাইতে বাজাইতে চলিয়াছে। একটি দাসী সোনার থালায় পুষ্প অর্ঘ্য লইয়া দোলার পাশে পাশে যাইতেছে। চতুর্দোলা কাছে আসিতে লাগিল। চতুর্দোলার আসনে দুকুল বস্ত্রের বেষ্টনী মধ্যে যিনি বসিয়া আছেন তাহাকে স্পষ্ট দেখা যায় না, তবু অনেকখানি অনুমান করা যায়। মনে হয় যেন শীত প্রভাতে হিমাচ্ছন্ন সরোবরের মাঝখানে স্বর্ণ কমল ফুটিয়া আছে। যে দাসীটি পাশে পাশে চলিয়াছে সে মাঝে মাঝে মুখ তুলিয়া অন্তরালবর্তিনীর সহিত হাসিয়া কথা কহিতেছে। দাসীটি লোল যৌবনা, দেহের বর্ণ অতসী পুষ্পের ন্যায়, কিন্তু সে রূপসী। তাহার নাম কুহু। কুহু শুধু রূপসী নয়, চটুলা, ছলনাময়ী, রতি রস চতুরা। কিন্তু কুহুর কথা পরে হইবে। চতুর্দোলা বজ্রের সম্মুখ দিয়া যাইবার সময় সহসা তাহার আবরণ উন্মোচন হইল। যিনি এতক্ষণ অচ্ছাব তিরস্করিণীর অন্তরালে রহস্যময়ী হইয়াছিলেন, বজ্র তাহাকে মুখোমুখি দেখিতে পাইল। অত্যুগ্র আলোকে মানুষের যেমন চোখ ঝলসিয়া যায়, বজ্রেরও তেমনি চক্ষু ধাঁধিয়া গেল। দোলার পর্দা দুই হাতে সরাইয়া রমণী তাহার দিকেই চাহিয়া আছেন। ওষ্ঠাধর ঈষন্মুক্ত, চক্ষু তারকা নিশ্চল, স্তনপট্ট অল্প স্খলিত, দেহভঙ্গিতে মদালসতার সহিত প্রগলভতা মিশিয়াছে। রমণী নবযুবতী নয়, প্রগাঢ় যৌবনা, তন্নী নয়, পরিপূর্ণাঙ্গী।
গায়ের রং দুধে আলতা, আলতার ভাগ কিছু বেশি, চক্ষু দুটি হরিণায়ত, কিন্তু দৃষ্টিতে তীব্রতা মাখানো, অধর পক্কবিম্ব ফলের ন্যায় সুপুষ্ট ও গাঢ় রক্তবর্ণ, আবার নবপল্লবের ন্যায় কোমল। সব মিলিয়া মুখখানি অপূর্ব সুন্দর, কিন্তু সৌন্দর্য ছাড়াও মুখে এমন কিছু আছে যাহা পুরুষের স্নায়ু শনিতে আগুন ধরাইয়া দেয়, বুকে উন্মাদনার সৃষ্টি করে। নারী নয়, ললত শিখা লালসার বহ্নি। বজ্র চাহিয়া রহিল, দোলা তাহার সম্মুখ দিয়া দূরে চলিয়া যাইতে লাগিল। রমণী কিন্তু এক দৃষ্টে তাহার পানে চাহিয়া রহিলেন। চাহিয়া দেখিতে দেখিতে তিনি অস্ফুট স্বরে দাসীকে কিছু বলিলেন। অমনি দাসী ঘাড় ফিরাইয়া বজ্রের দিকে চাহিল। দাসীর চোখে বিজলি খেলিয়া গেল। সে মুখ টিপিয়া একটু হাসিল। তারপর দেখিতে দেখিতে দোলা দৃষ্টি বহির্ভূত হইয়া গেল। বাঁশির রেশও ক্ষীণ হইয়া মিলাইয়া গেল। কবি বিম্বাধর এতক্ষণ শিকলে বাঁধা পাখির ন্যায় ছটফট করিতেছিল এবং বজ্রের মুঠি হইতে হাত ছাড়াইবার চেষ্টা করিতেছিল। এখন বজ্র তাহার দিকে ফিরিতেই সে বলিয়া উঠিল, দেখলে তো, কান শোনায় আর কিছু দেখবার নেই। এবার হাতটি ছেড়ে দাও, বাড়ি গিয়ে শ্লোক লিখি, মাথায় পদ্য এসেছে। বজ্র জিজ্ঞাসা করিল, দোলায় যিনি গেলেন উনি কে? বিম্বাধর বলিল, হায় হতভাগ্য, তাও জানো না? রানী রানী, গৌড়ের রাজমহিষী দেবী শিখরিণী। রানী? হ্যাঁ, রানীর মতো রূপ বটে। সঙ্গে সঙ্গে বজ্রের মনে পড়িল তাহার মায়ের মুখ। না, এ রানী বয়সে তরুণী বটে, কিন্তু তাহার মায়ের মতো সুন্দর নয়। রঙ্গনা রাজহংসী আর শিখরিণী চক্রবাকী, উভয়ের তুলনা হয় না। উপরন্তু রানীর হাবভাব যেন নির্লজ্জতার সূচক। কিন্তু কিছুই বলা যায় না। রানীদের পক্ষে এইরূপ হাবভাবই হয়তো স্বাভাবিক। বজ্র অনভিজ্ঞ গ্রামবাসী, নগরের রীতিনীতি আচার আচরণ কি বুঝিবে? বজ্রের চিন্তায় বাধা দিয়া বিম্বাধর বলিল, প্রাত চাতক, তুমি যে একেবারে হতবম্ব হয়ে গেলে। তা আমার হাতটি মোচন করে হতবম্ব হলেই পারো, হাতে যে ঝিনঝিনি ধরে গেল। বজ্র জিজ্ঞাসা করিল, রানী কোথায় গেলেন? বিম্বাধর বলিল, মন্দিরে পুজো দিতে গেলেন। ওই যে চতুষ্পথের ওপারে প্রকাণ্ড মন্দির, কামেশ্বর শিবের মন্দির। রানী ওখানে প্রায় পুজো দিতে যান। তা তুমিও যাও না, দেব মন্দিরে যেতে কারুর মানা নেই। যাও যাও, রথ দেখাও হবে, কলা বেচাও হবে। বিম্বাধরের বক্রোক্তি না বুঝিয়া বজ্র বলিল, না, আমার অন্য কাজ আছে। বিম্বাধর আনন্দিত হইয়া বলিল, বেশ বেশ, তাহলে আর দেরি করে কাজ নেই, বিলম্বে কার্যহানি। তুমি নিজের কাজে যাও, আমিও বাড়ি গিয়ে শ্লোকটা লিখে ফেলি। এবার হস্তটি উন্মোচন করো। বজ্র বলিল, উন্মোচন করতে পারি, কিন্তু তোমাকে একটি কাজ করতে হবে। আমি এখানে কিছুই চিনি না। আমাকে একটি স্বর্ণকারের দোকান দেখিয়ে দিতে হবে। বিম্বাধর অমনি উৎকর্ণ হইল। ক্ষিপ্র দৃষ্টিতে একবার বজ্রের আপাদমস্তক দেখিয়া লইয়া বলিল, স্বর্ণকারের দোকান? সোনাদানা কিনবে নাকি? বজ্র মৃদু হাসিয়া বলিল, কিনব না, দেখিয়ে দিতে পারবে?
বিম্বাধর বজ্রের বাহুতে তাগা বাঁধা লক্ষ্য করিয়াছিল। সোৎসাহে বলিল, পারবো না। সোনা বিক্রি করবে বুঝি? তো এতক্ষণ বলনি কেন? এসো এসো এসো, এই যে কাছেই শ্যাকরার বাড়ি। বজ্র বিম্বাধরের হাত ছাড়িয়া দিল। বিম্বাধরের পলায়ন স্পৃহার ছিল না। যেখানে সোনা রূপার গন্ধ আছে, সেখান হইতে কবি বিম্বাধরকে মারিয়া তাড়ানো যায় না। এতক্ষণ সে বজ্রকে কপট দক্ষিণ গ্রামীণ মনে করিয়াছিল বলিয়াই পলায়নের চেষ্টা করিতেছিল। এখন জোঁকের মতো তাহার গায়ে জুড়িয়া গেল। চতুর্দশ পরিচ্ছেদ। নাগরবৃত্ত। সকল বৃহৎ নরগোষ্ঠীতে জলৌকা জাতীয় এক শ্রেণীর লোক থাকে, যাহারা কোনো কর্ম করে না, নিঃসারে পরের রক্ত শোষণ করিয়া উদরপূর্তি করে। কবি বিম্বাধর সেই শ্রেণীর লোক। সে রঙ্গরসিক ও বাকপটু, ধনী ব্যক্তিদের অশ্লীল কবিতা ও গল্প শুনাইয়া কবিখ্যাতি অর্জন করিয়াছিল। চাটুকার্য ও বিদূষক বৃত্তি ছিল তাহার জীবিকা। অর্থের জন্য কোনো নিকৃষ্ট কার্য করিতে সে পশ্চাৎপদ ছিল না। বজ্রের মধ্যে শ্বাস আছে বুঝিয়া বিম্বাধর পরম আগ্রহে তাহাকে স্বর্ণকারের গৃহে লইয়া চলিল। বেশি দূর যাইতে হইল না, ওই পথেরই কয়েকখানা বাড়ি পরে এক স্বর্ণকারের গৃহ। বিম্বাধর বজ্রকে সেখানে উপস্থিত করিয়া স্বর্ণকারকে বলিল, ওহে অক্রূর, এই নাও, এক বিদেশি ভদ্র তোমার সঙ্গে ব্যাপার করতে চান। অক্রূর দাস পরিণত বয়স্ক ব্যক্তি, শান্ত মন্থর প্রকৃতি। সে প্রাতঃকালে নিজ কর্মকক্ষে বসিয়া দৈনন্দিন কাজ আরম্ভ করিয়াছিল। সোনায় সোহাগা দিয়া পিত্তলের নালিকা দ্বারা প্রদীপ শিখায় ফুঁ দিয়া সোনা গলাইতেছিল। বজ্র ও বিম্বাধরকে সে সমাদর করিয়া বসাইল। বজ্র প্রগণ্ড হইতে প্রথমে শীলভদ্রের বস্ত্রবন্ধন মোচন করিল, তারপর অঙ্গদ খুলিয়া অক্রূর দাসকে দিল। বলিল, এই অঙ্গদ থেকে 1 মাসা কেটে নিয়ে তার দাম দাও। অক্রূর অঙ্গদ লইয়া গভীর অভিনিবেশ সহকারে দেখিতে লাগিল। পাথরের মতো ভারী সুন্দর গঠন দেখিয়া বিম্বাধরের জিহ্বা লালায়িত হইয়াছিল। সে সংহত স্বরে বলিল, শোনা নাকি? অক্রূর দাস অঙ্গদ হইতে চক্ষু তুলিয়া বজ্রের পানে চাহিল, বলিল, হ্যাঁ শোনা। এ অঙ্গদ আপনি কোথায় পেলেন? অক্রূরের প্রশ্নের মধ্যে বিপজ্জনক কণ্টক আছে অনুভব করিয়া বজ্র তাচ্ছিল্য ভরে বলিল, উত্তরাধিকার সূত্রে পেয়েছি। তুমি সোনা কিনতে রাজি থাকো তো বলো, নচেত অন্যত্র চেষ্টা করি। অক্রূর বলিল, রাজি আছি। আপনি যদি গোটা অঙ্গদটা বিক্রি করেন, আমি কিনতে রাজি আছি। বজ্র বলিল, না, কেবল 1 মাসে সোনা বিক্রি করব। অক্রূর বলিল, ভালো, এমন সুন্দর অঙ্গদ কাটতে কিন্তু মায়া হচ্ছে। 30 বছর আগে কান শোনাতে এক কারুকার ছিলেন, তার হাতের কাজ আমি চিনি। এ অঙ্গদ তাঁরই রচনা। তিনি ছিলেন শশাঙ্কদেবের রাজকারুকর। বজ্র ক্ষণিক নীরব থাকিয়া বলিল, তা হবে। আমার পিতা যুদ্ধক্ষেত্রে এই অঙ্গদ লাভ করেছিলেন। গোটা অঙ্গদ আপনি বিক্রি করবেন না? না। অক্রূর তখন অতি সাবধানে 1 মাসা সোনা কাটিয়া লইল। অঙ্গদের শিল্প শোভা ক্ষুণ্ণ হইল না। তারপর হিসাব কষিয়া সোনার মূল্য
কয়েকটি রৌপ্য মুদ্রা, কিছু দ্রহ্ম ও কপর্দক বজ্রকে দিল। মূল্য পাইয়া বজ্র গাত্রোত্থান করিলে অক্রূর সবিনয় বলিল, আবার যদি সোনা বিক্রি করেন আমার কাছে আসবেন, আমি উচিত মূল্য দেব। আর যদি গোটা অঙ্গদ বিক্রি করেন আমি বেশি মূল্য দেব। ভালো বলিয়া বজ্র বাহির হইল। বিম্বাধর তাহার সঙ্গে চলিল। দুইজনে রাজপথে নামিয়া একদিকে চলিল। বজ্র বিম্বাধরের দিকে সহসা কটাক্ষপাত করিয়া বলিল, কই, তুমি কবিতা লিখতে যাবে না? বিম্বাধর বলিল, কবিতা? হ্যাঁ হ্যাঁ, লিখতে হবে বটে। তা তুমি এখন কোন দিকে যাবে? বজ্র বলিল, এবার একটা বাসস্থান খুঁজে নিতে হবে। কানসোনায় 2-4 দিন থাকবো স্থির করেছি। কোথায় বাসস্থান পাওয়া যায় বলতে পারো? বিম্বাধর বজ্রের বাহুর সহিত বাহু শৃঙ্খলিত করিয়া বলিল, বন্ধু, যার গাঁটে করি আছে তার আবার বাসস্থানের চিন্তা। চলো, তোমাকে ভালো বাসস্থানে নিয়ে যাব, পান ভোজন সব পাবে। ভালো কথা, তোমার নাম তো বললে না। একটু চিন্তা করিয়া বজ্র বলিল, আমার নাম মধুমথন। বিম্বাধর বলিল, বন্ধু মধুমথন, তোমার দেশ কোথায়? বজ্র বলিল, উত্তরে, মৌরি নদীর তীরে। তুমি যে বঙ্গাল নাও তা তোমার কথা শুনেই বুঝেছি। তা কি কাজে কানসোনায় এসেছ? কাজ কিছু নেই, ভ্রমণে বেরিয়েছি। বেশ বেশ, ভ্রমণ রমণের এই তো বয়স। চলো, তোমাকে উপযুক্ত স্থানে নিয়ে যাই। উৎফুল্ল বিম্বাধর বজ্রকে লইয়া উত্তর দিকে চলিল। এই সময় আবার বংশীরব শোনা গেল। রানী শিখরিণী পূজা দিয়া ফিরিতেছেন। আন্দোলিকার পাশে দাসী কুহু রিক্ত হস্তে যাইতেছে। বজ্রের কাছাকাছি আসিয়া আবার দোলার দুকুল আচ্ছাদন উঠিয়া গেল। রানী শিখরিণীর তপ্ত তীব্র চক্ষু দুটি যুগ্ম তীরের ন্যায় বজ্রকে বিদ্ধ করিল। বজ্র কিন্তু একবার চক্ষু তুলিয়াই দৃষ্টি ফিরাইয়া লইল, আর ওদিকে তাকাইল না। দোলা দক্ষিণে রাজপুরীর দিকে চলিয়া গেল। বজ্র ও বিম্বাধর বিপরীত মুখে চলিল। তাহারা জানিতে পারিল না, দোলা কিছু দূর যাইবার পর রানী শিখরিণী কুহুকে চোখে ইশারা করিলেন। কুহু অমনি দোলার সঙ্গ ত্যাগ করিয়া বজ্রের পিছু লইল। চাঁপা রঙের উত্তরীয়টি মাথার উপর টানিয়া একটু আর ঘুমটা দিয়া মিষ্ট দুষ্ট হাসিতে হাসিতে সন্তর্পণে বজ্রের অনুসরণ করিল। বিম্বাধর বজ্রকে লইয়া এপথ ও পথ ঘুরিয়া শেষে নগরের উত্তর পশ্চিম কোণে এক জনবিরল পাটকে উপস্থিত হইল। পথটি অপেক্ষাকৃত সংকীর্ণ, গৃহগুলি মধ্যবিত্ত শ্রেণীর গৃহ। পথের শেষ প্রান্তে নগর প্রাকারের কাছে একটি মদিরা ভবন। মদিরা ভবনে দিনের পূর্বাহ্নে গ্রাহকের ভিড় ছিল না। সন্ডিক মেঝেয় বসিয়া পেঁড়ির ওপর ছক কাটিয়া এক প্রতিবেশীর সহিত কড়ি চালিতেছিল। মদিরা ভবনটি শুধু পানশালা নয়, অঢট খেলার আড্ডাও বটে, আবার বহিরাগত পথিকের চটি। সম্মুখের ঘরটি বড়, আশেপাশে কয়েকটি ছোট ছোট কুঠুরি আছে। সন্ডিক লোকটি ঘোর কৃষ্ণবর্ণ, শুষ্ক দেহ, বিরল দন্ত। বিম্বাধর ও বজ্র প্রবেশ করিলে সে স্বভাব রক্তবর্ণ চক্ষু তুলিয়া চাহিল।
বিম্বাধর বলল, বটেশ্বর, তোমার জন্য গ্রাহক এনেছি। ইনি কানসোনায় নূতন এসেছেন, কিছুদিন থাকবেন, তাই তোমার আড্ডায় নিয়ে এলাম। বটেশ্বর উঠিয়া দাঁড়াইল। বজ্রকে আপাদ মস্তক দেখিয়া লইয়া বিম্বাধরের পানে চক্ষু ফিরাইল। বিম্বাধর একটু ঘাড় নাড়িল। তখন বটেশ্বর পানের ছোপ ধরা দাঁত বাহির করিয়া হাসিল। জাঁতার ঘর ঘর শব্দের মতো ভাঙা ভাঙা ঘষা ঘষা গলায় বলিল, আসতে আজ্ঞা হোক। আমার ঘর আপনার ঘর, যতদিন ইচ্ছা থাকুন। বজ্র একটি রৌপ্য মুদ্রা বটেশ্বরের হাতে দিয়া বলিল, এতে কতদিন চলবে? সসম্ভ্রমে মুদ্রা কপালে ঠেকাইয়া বটেশ্বর বলিল, 1 মাস। স্বতন্ত্র ঘর পাবেন, তাছাড়া পান, আহার, শয়ন সেবা। বটেশ্বর বজ্রকে লইয়া গিয়া একটি প্রকোষ্ঠ দেখাইল। প্রকোষ্ঠটি গৃহের এক প্রান্তে বাহিরে যাইবার স্বতন্ত্র দ্বার আছে। আকারে ক্ষুদ্র ও নিরাভরণ, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। বজ্র কক্ষটি মনোনীত করিল। তখন বটেশ্বর ভৃত্য ডাকিয়া মেঝের উপর উত্তম শয্যা পাতিয়া দিল। জলের নূতন কলস ভরিয়া ঘরের এক কোণে রাখিল। দীপদণ্ডের শীর্ষে তৈলপূর্ণ প্রদীপ আনিয়া অন্য কোণে রাখিল। ব্যবস্থা দেখিয়া বজ্র প্রীত হইল। বিম্বাধর বলিল, ভাই মধুমথন, চিন্তা করো না, তুমি সুখে থাকবে। বটেশ্বর পাকা সহিয়ার, ওর বাপের নাম ঘটেশ্বর, ঠাকুরদার নাম ষণ্ডেশ্বর। ওরা 3 পুরুষে আড্ডাধারী। তোমার কোনো অযত্ন হবে না, যখন যা চাইবে হাতের কাছে পাবে। এমন কি বলিয়া অর্থপূর্ণভাবে চোখ টিপিল। বিম্বাধরের সরস ইঙ্গিত বজ্র বোধহয় বুঝিল না। সে বলিল, ভালো। বিম্বাধর বলিল, এখন তবে চললাম, কিন্তু আবার আসবো। তুমি নূতন মানুষ, নগরের সঙ্গে পরিচয় ঘটাতে হবে তো। বিম্বাধর যে আবার আসিবে তাহার এত সহৃদয়তা নিঃস্বার্থ নয়, তাহা বজ্র বুঝিয়াছিল। সে একটু হাসিল। তারপর বিম্বাধর গমনোদ্যত হইলে সে বলিল, একটা কথা, কানসোনার দক্ষিণ তীরে গঙ্গার ধারে এক ব্রাহ্মণ থাকেন, নাম কোদণ্ড মিশ্র। তাকে চেনো কি? বিম্বাধর বলল, বামুন, চালকলা, তার সঙ্গে তোমার কি প্রয়োজন? বজ্র বলিল, প্রয়োজন নেই, পুরনো পরিচয় আছে। বিম্বাধর মাথা নাড়িল। কোদণ্ড মিশ্র? কই না, কখনো নাম শুনিনি। বটেশ্বর, তুমি চেনো? বটেশ্বর বলিল, না, ব্রাহ্মণ মহোদয়রা আমার আড্ডায় পায়ের ধুলো দেন না, চিনব কি করে? অতঃপর বিম্বাধর আবার আসিবার আশ্বাস দিয়া বিদায় হইল। মদিরা ভবনের বাহিরে একটি গাছের আড়ালে কুহু দাঁড়াইয়া অপেক্ষা করিতেছিল। সে দেখিল বিম্বাধর চলিয়া গেল, কিন্তু বজ্র বাহির হইল না। কুহু আরো কিছুক্ষণ অপেক্ষা করিল, কিন্তু বজ্র আসিল না। তখন সে নিশ্চিন্ত হইয়া ফিরিল। বজ্র কোথায় থাকে এইটুকুই আপাতত তাহার জানার প্রয়োজন ছিল। বজ্রের নাগরিক জীবনযাত্রা আরম্ভ হইল। কর্মহীন অলস দিনগুলি একে একে কাটিতে লাগিল। মদিরা ভবনের পিছনে অনতি দূরে ময়ূরাক্ষী ও ময়ূরীর মিলিত স্রোত বহিয়া গিয়াছে। নদীর ধারে ধারে প্রশস্ত বাঁধ, 2-4টি ঘাটও আছে, কিন্তু ঘাটের কোনো শোভা নাই।
গঙ্গার ঘাট ছাড়িয়া স্বল্পতোয়া নদীতে বড় কেহ স্নান করিতে আসে না। বজ্র মাঝে মাঝে নির্জন বাঁধে গিয়া বসিত, মৌরীর খাত আঁকিয়া বাঁকিয়া দূরে মিলাইয়া গিয়াছে, সেই দিকে চাহিয়া থাকিত। সে বেতসগ্রাম ত্যাগ করিয়াছে, কিন্তু মৌরী নদী তাহাকে ত্যাগ করে নাই। বাঁধের উপর দিয়া সে নগর সীমা পার হইয়া ময়ূরাক্ষী ও মৌরীর সঙ্গম স্থলে যাইত। মৌরীর উপল বিকীর্ণ তীরে হাঁটু গাড়িয়া অঞ্জলি ভরিয়া জল পান করিত। মৌরীর জলের চিরপরিচিত স্বাদ মুখে বড় মিষ্টি লাগিত। গ্রামের জন্য হঠাৎ প্রাণ কাঁদিয়া উঠিত, কিন্তু তবু সে কর্ণ সুবর্ণের মায়া কাটাইয়া বেতসগ্রামে ফিরিয়া যাইতে পারিত না। প্রত্যহ তাহার মনে হইত, কেন এই নির্বান্ধব পুরীতে পড়িয়া আছে? পিতার সংবাদ পাইয়াছি তিনি জীবিত নাই, তবে এখানে থাকিয়া লাভ কি? ফিরিয়া যাই, যেখানে মা আছেন, গুঞ্জা আছে, সেই স্নেহের নীড়ে ফিরিয়া যাই। কিন্তু তবু সে যাইতে পারিত না। কর্ণ সুবর্ণ নগর অদৃশ্য মায়াজাল বিস্তার করিয়া তাহাকে ধরিয়া রাখিত। কবি বিম্বাধর প্রথমে ঘন ঘন আসিত। বজ্রকে লইয়া সে রাজপুরী দেখাইল, নাটকের অভিনয় দেখাইল, বিদগ্ধ স্ত্রীর নৃত্য গীত শুনাইল, নানাভাবে তাহাকে আমোদে প্রমোদে আসক্ত করিবার চেষ্টা করিল। কিন্তু ক্রমে সে বিরক্ত হইয়া উঠিল। বজ্রের ললিত বনিতার প্রতি লোভ নাই, মদ্যপানে আসক্তি নাই, দ্রুত ক্রীড়ায় অনুরাগ নাই। এরূপ অরসিক অসামাজিক মানুষের পিছনে কতদিন ঘুরিয়া বেড়ানো যায়? বিম্বাধর আসা যাওয়া কমাইয়া দিল, কিন্তু একেবারে বন্ধ করিতে পারিল না। বজ্রের বাহুতে পাথরের মতো ভারী অঙ্গদটির কথা সে ভুলিতে পারে নাই। বটেশ্বরের মদিরা ভবনে বজ্রের অসন বসনের কোনো অসুবিধা ছিল না। অপরাহ্নে মদিরা ভবনে যখন জনসমাগম হইত, মদ্যপায়ীরা সুরা ভাণ্ডসহ ভর্জিত পটপট ও ইল্লিশ মৎস্য লইয়া বসিত, দূত ব্যাসনীরা হলহল্ল করিয়া কড়ি চালিত ও বিতণ্ডা করিত, তখন বজ্র নিজ প্রকোষ্ঠের দ্বারে শিকল তুলিয়া দিয়া বাহির হইয়া পড়িত। কখনো পথে পথান্তরে ঘুরিয়া বেড়াইত, কদাচ প্রাকারে উঠিয়া ইতস্তত বিচরণ করিত। প্রাকারে রক্ষী নাই, সংস্কারের অভাবে স্থানে স্থানে জীর্ণ হইয়া পড়িয়াছে। কেহ কিছু দেখে না। নগর শত্রু কর্তৃক আক্রান্ত হইলে নগর রক্ষার কথা কেহ চিন্তা করে না, সর্বত্র অবহেলার চিহ্ন। বজ্র দুই একবার রাজপুরীর দিকেও গিয়াছিল। প্রাকার বেষ্টিত বিশাল পুরী, তরুণ দ্বারে 2-4 প্রহরী আছে বটে, কিন্তু তাহারা নিজেদের মধ্যে রহস্য লাভ করিতেছে। যে সকল নরনারী তরুণ পথে যাতায়াত করিতেছে, তাহাদের সহিত রঙ্গ পরিহাস করিতেছে। বজ্র পথে দাঁড়াইয়া ভীমকান্ত দুর্গ প্রাসাদ নিরীক্ষণ করিত আর ভাবিত, এই গড় আমার পিতামহ গড়িয়াছিলেন। আমার পিতা এই গড় রক্ষা করিতে গিয়া প্রাণ দিয়াছিলেন। নিঃশ্বাস ফেলিয়া সে ফিরিয়া আসিত। অধিকাংশ দিন বজ্র হাতিঘাটে গিয়া বসিত। সায়ংকালে হাতিঘাট বিচিত্র জনসমাবেশে মুখর ও বর্ণাঢ্য হইয়া উঠিত। পুরুষ, নারী, বালক, বৃদ্ধ, কেহ স্নান করিতে আসিয়াছে, কেহ বায়ু সেবনের জন্য। কদাচিৎ রাজার হাতি স্নানের জন্য ঘাটে আনিত হইত। হাতিরা গভীর জলে জলক্রীড়া করিত, সুঁড়ে জল ভরিয়া পরস্পরের গায়ে জল ছিটাইত। নানা লোকের নানা কথা বজ্রের কানে আসিত, বেশিরভাগ জল্পনা ব্যবসা বাণিজ্য লইয়া। গৌড়ের সামুদ্রিক বাণিজ্য রসাতলে যাইতেছে, কেহ আর পণ্য লইয়া সমুদ্রে যাইতে সাহস করে না। রাজা ও রানী সম্বন্ধে কেহ কেহ শ্লেষপূর্ণ বক্রোক্তি করিত। বজ্র এইসব কথা শুনিত এবং দেশের অবস্থা সম্বন্ধে একটা ধারণা করিবার চেষ্টা করিত। ঘাটে বাঁধা সমুদ্র তরীগুলিও বজ্র লক্ষ্য করিত।
দিনের পর দিন বিপুলকায় বহিত্রগুলি ঘাটে পড়িয়া আছে, মাঝি মাল্লা নাই, গুণ বৃক্ষে পাল নাই। উত্তর হইতে 2-4টি বাণিজ্য পথ আসে বটে, কিন্তু তাহারা আবার উত্তরে ফিরিয়া যায়, সমুদ্রের দিকে যায় না। এইভাবে ঘাটে বসিয়া বজ্রের সন্ধ্যা কাটিয়া যাইত। অন্ধকার নামিয়া আসিলে ঘাটের জনসংঘ ছায়াবাজির ন্যায় মিলাইয়া যাইত। বজ্র শূন্য ঘাট হইতে ফিরিয়া চলিত। পঞ্চদশ পরিচ্ছেদ। মায়াজাল। নগরপত্তনের ঘাটে বাটে পরিভ্রমণকালে বজ্র কুহুকে কয়েকবার দেখিয়াছিল। কুহুকে সে রানীর দাসী বলিয়া চিনিত না, কারণ কুহু যখন রানীর দোলার সহিত যাইতেছিল তখন বজ্রের দৃষ্টি তাহার উপর পড়ে নাই। রানীর উগ্রোজ্জ্বল রূপ ও শিখা তাহার চক্ষু আকর্ষণ করিয়া লইয়াছিল। কুহুকে সে ভালো করিয়া দেখিল একদিন দ্বীপ প্রহরে। বজ্র মৌরির এক ঘাটের পাশে বাঁধের উপর বসিয়াছিল। ঘাটে আর কেহ ছিল না। সহসা একটি কিশলয় শ্যামাঙ্গী যুবতী নৃত্য চটুল ছন্দে নূপুর বাজাইয়া নদীর কিনারায় নামিয়া আসিল এবং বজ্রের দিকে একটি ক্ষিপ্র গোপন কটাক্ষপাত করিয়া বেশবাস বর্জন করিতে প্রবৃত্ত হইল। প্রথমে উত্তরীয়টি খসিয়া সোপান পটের উপর পড়িল, তারপর পড়িল কোটির ধটি। তারপর যুবতী যখন কাঁচুলির গ্রন্থি খুলিতে উদ্যত হইল তখন বজ্র উঠিয়া রণে ভঙ্গ দিল। নগর বিলাসিনীদের নিরংশুকা হইয়া স্নান করাই হয়তো বিধি, কিন্তু বজ্র তাহা বসিয়া দেখিতে লজ্জাবোধ করিল। ইহার পর আরো কয়েকবার কুহুর সহিত বজ্রের সাক্ষাৎ হইল, কখনো নির্জন প্রাকারের উপর, কখনো জনবহুল রাজপথে। কুহু স্মিতভঙ্গুর নেত্রপাতে বজ্রকে নিরীক্ষণ করিত, চোখের সংকেতে তাহাকে ডাকিত, কথা বলিত না, রিমঝিম মঞ্জির বাজাইয়া চলিয়া যাইত। যাইতে যাইতে পিছু ফিরিয়া আবার চোখের ইঙ্গিতে ডাকিত। কিন্তু বজ্র নাগরিক নয়, সে হয়তো কুহুর চোখের আহ্বান বুঝিতে পারিত না, কিংবা বুঝিতে পারিলেও আহ্বান উপেক্ষা করিত। একদিন বৈকালে কালবৈশাখীর প্রবল ঝড় বৃষ্টি হইয়া যাইবার পর আকাশ পরিষ্কার হইয়া গিয়াছিল। সন্ধ্যার প্রাক্কালে বজ্র তাহার অভ্যস্ত স্থানে না বসিয়া একটি গোলাকৃতি উচ্চ চত্বরের উপর গিয়া বসিল। সমুদ্রগামী বহিত্রগুলি যেখানে ভিড় করিয়া গুণবৃক্ষের অরণ্য রচনা করিয়াছে সেখানে কিছু বিশৃঙ্খলা দেখা যায়। ঝড়ের দাপটে 2-4টি তরুণীর আরকাঠ ভাঙিয়া পড়িয়াছে, রজ্জু ছিঁড়িয়া জট পাকাইয়া গিয়াছে। একটি তরুণী কাত হইয়া পড়িয়া অন্য তরুণীর গুণবৃক্ষের সহিত আপন গুণবৃক্ষ আশ্লিষ্ট করিয়া বিপজ্জনক সংস্থার সৃষ্টি করিয়াছে। এতদিন নৌকাগুলিতে নাবিক বা দিশারু কাহাকেও দেখা যাইত না। আজ দেখা গেল কয়েকটি নৌকার পট্টপত্তনের উপর নাবিকেরা কাজ করিতেছে, সম্ভবত শোধন সংস্কারের চেষ্টা করিতেছে। বজ্র আগ্রহের সহিত দেখিতে লাগিল। বজ্র যে চত্বরে উপবিষ্ট ছিল সেই চত্বরে আরেকজন লোক বসিয়া ব্যাকুল চক্ষে নৌকাগুলির পানে চাহিয়া আছে। বজ্র তাহা লক্ষ্য করে নাই। লোকটির বয়স অনুমান 40 বৎসর। দেহ এককালে স্থূল ছিল, এখন শীর্ণ ও লৌল চর্ম হইয়া গিয়াছে। মুখে আভিজাত্যের চিহ্ন বর্তমান, কিন্তু বেশভূষার পারিপাট্য নাই। স্কন্ধের উত্তরীয়টি মলিন। দেখিলে মনে হয় সম্ভ্রান্ত ব্যক্তি, কিন্তু সম্প্রতি দুর্দশায় পড়িয়াছে। লোকটি সহসা হায় হায় করিয়া উঠিল। বজ্র চমকিয়া তাহার দিকে ফিরিতেই লোকটি যেন চেতনা ফিরিয়া পাইল এবং অত্যন্ত লজ্জিত কণ্ঠে বলিল, ক্ষমা করুন, আমি আত্মসম্বরণ করতে পারিনি। বজ্র জিজ্ঞাসা করিল, কি হয়েছে? লোকটি কাতর স্বরে বলিল, এবছরও আমার পবিত্র সমুদ্রে যেতে পারবে না।
বর্ষা এসে পড়ল, আর কবে যাবে? বজ্র বুঝিল এ ব্যক্তি কোন সমুদ্রগামী তরুণীর স্বামী। সে তাহার কাছে আসিয়া বসিল, বলিল, আপনার নৌকা সমুদ্রে যেতে পারবে না কেন? লোকটি বোধহয় নিজের দুঃখের কথা কাহাকেও বলিবার সুযোগ পায় না। সে অতিশয় আপ্যায়িত হইয়া বলিল, আপনি দেখছি মরমী সৎপুরুষ। কাঞ্চনায় কি নূতন এসেছেন? হ্যাঁ। আর আপনি বুঝি নৌবণিক? হ্যাঁ, আমার নাম বরুণ দত্ত, কিন্তু কাঞ্চনের লোক আমাকে চারু দত্ত বলে ডাকে। বলিয়া বরুণ দত্ত করুণ হাসিল। বজ্র নাটকীয় শ্লেষ বুঝিল না, বলিল, আপনার ডিঙা আছে? বরুণ দত্ত অঙ্গুলি নির্দেশ করিয়া বলিল, ওই যে ঘাটের বাঁয়ে দুটি হংসমুখী ডিঙা, ও দুটি আমার ডিঙা। বজ্র আবার প্রশ্ন করিল, কিন্তু ওদের সমুদ্রে যেতে বাধা কি? তখন বরুণ দত্ত তাহার দুঃখের কাহিনী বজ্রকে শুনাইল। বরুণ দত্ত পুরুষানুক্রমে সমুদ্রগামী ব্যবসায়ী। পূর্বকালে তাহাদের অনেকগুলি বহিত্র ছিল। গৌড়বঙ্গের পণ্য লইয়া বহুদূর পর্যন্ত যাত্রা করিত। দক্ষিণে সিংহল অতিক্রম করিয়া ভরুকচ্ছ যাইত, কখনো পারসিকদের দেশে যাইত। পূর্ব দিকে মলয়, জবদ্বীপ, সুবর্ণভূমিতে যাইত। শতাব্দীর পর শতাব্দী এইভাবে চলিয়াছে। গৌড়বঙ্গ পুণ্ড্র মগধের পণ্য সম্ভার দেশ দেশান্তরে সঞ্চারিত হইয়া স্বর্ণ রৌপ্যের আকারে প্রত্যাবর্তন করিয়াছে। প্রায় 20 বৎসর পূর্বে হঠাৎ এক নিদারুণ বাধা উপস্থিত হইল। সমুদ্রে হিংস্রেখা দেখা দিল। এতকাল সমুদ্রে জলদস্যুর উৎপাত ছিল না। সকল দেশের বাণিজ্য তরী স্বচ্ছন্দে সাগর বক্ষে বিচরণ করিত। এখন বনায়ু দেশের দস্যুরা সমুদ্রের পথ বিপদ সংকুল করিয়া তুলিল। নিরীহ নিরস্ত্র পণ্যবাহী জাহাজ লুট করিয়া ডুবাইয়া ছারখার করিয়া দিতে লাগিল। তাহাদের দৌরাত্মে গৌড়বঙ্গের সাগর সম্ভবা লক্ষ্মী আবার সাগরে ডুবিতে বসিলেন। গত 20 বছরে গৌড়ের নৌ বাণিজ্য ক্রমশ সংকুচিত হইয়া দক্ষিণে সিংহল ও পূর্বে সুবর্ণভূমি পর্যন্ত দাঁড়াইয়াছিল, কিন্তু তাহাও বুঝি আর থাকে না। আরব জলদস্যুদের দুর্নিবার অভিযান বঙ্গোপসাগরের জল তোলপাড় করিয়া তুলিয়াছে। বরুণ দত্তের 17 ডিঙা ছিল, এখন মাত্র 2টি অবশিষ্ট আছে। বাকিগুলি ভরাডুবি হইয়াছে। নাবিকেরা সমুদ্রে যাইতে চায় না। নৃশংস জলদস্যুর হাতে প্রাণ দিবার জন্য কে সমুদ্রে যাইবে? বণিকেরা বেতন দিয়া সৈন্য সংগ্রহ করিতে চায়, কিন্তু বাঙালি সৈন্য সমুদ্রে যুদ্ধ করিতে অভ্যস্ত নয়। বেতনের লোভেও তাহারা নৌযুদ্ধে যাইতে অসম্মত। রাজশক্তি নিশ্চেষ্ট উদাসীন, রাজা থাকিয়াও নাই। বাংলার বন্দরে বন্দরে বাঙালির নৌবাহিনী পঙ্কবদ্ধ হস্তি যূথের ন্যায় নিশ্চল। নদীর মোহানা পার হইয়া সাগরের নীল জলে ভাসিবার সাহস কাহারও নাই। বরুণ দত্ত গত 2 বৎসর তাহার তরণী দুটিকে সমুদ্রে পাঠাইতে পারে নাই। এবার কয়েকজন বণিক মিলিয়া কিছু নাবিক ও সৈন্য সংগ্রহ করিয়াছিল। স্থির করিয়াছিল তাহাদের তরণীগুলিকে রণসাজে সজ্জিত করিয়া একসঙ্গে সমুদ্রে পাঠাইবে। তাহাতে জলদস্যুর হাত হইতে নিস্তার পাইবার সম্ভাবনা আছে। বরুণ দত্ত অতি কষ্টে কয়েকটি যোদ্ধা সংগ্রহ করিয়াছিল, কিন্তু কাল বৈশাখীর ঝড়ে তাহার তরণী দুটি আহত হইয়াছে। শোধন সংস্কার করিতে সময় লাগিবে। এদিকে বর্ষা আসন্ন, অন্য তরণীগুলি অপেক্ষা করিতে পারিবে না। সুতরাং এবারও বরুণ দত্তের নৌকা
সমুদ্রে যাইতে পারিবে না। বরুণ দত্ত যখন তাহার কাহিনী শেষ করিল, তখন সন্ধ্যা উত্তীর্ণ হইয়া আকাশে তারা ফুটিয়াছে। গভীর নিঃশ্বাস ফেলিয়া বরুণ দত্ত বলিল, আমার মন্দ দশা যাচ্ছে, ধনসম্পত্তি প্রায় সবই গিয়েছে, শেষ পর্যন্ত বোধহয় কিছুই থাকবে না। বরুণ দত্ত নিজের সম্বন্ধে যাহা বলিল, তাহা যে সমগ্র দেশের পক্ষে সত্য তাহা সে জানিত না। বজ্র জিজ্ঞাসা করিল, অন্য নৌকোগুলি কবে যাত্রা করবে? বরুণ দত্ত বলিল, পরশু উষাকালে, মঙ্গলের উষা বুধে পা, সেদিন ত্রয়োদশী তিথিও আছে। এই সময়ের মধ্যে আপনার ডিঙা প্রস্তুত হবে না? হয়তো হতে পারে, কিন্তু আরেক বিপদ ঘটেছে। যেসব যোদ্ধা নৌকায় যেতে সম্মত হয়েছিল তারা এখন পশ্চাৎপদ হয়েছে। তারা বলছে ভাঙা নৌকা বর্ষাকাল এসে পড়েছে, এখন তারা যাবে না। এ বিপদ কেবল আমার নয়, অন্য নৌকায় যেসব যোদ্ধা যাচ্ছিল তারাও গণ্ডগোল করছে। অতঃপর কৃষ্ণপক্ষের রাত্রি গাঢ় হইতেছে দেখিয়া বজ্র উঠিল। হতাশ বরুণ দত্ত ঘাটেই বসিয়া রহিল। রাত্রে কর্ণ সুবর্ণের পথে আলোক নাই। কদাচিৎ কোনো গৃহস্থের মুক্ত দ্বার বা গবাক্ষ পথে একটু আলোর প্রভা আসিয়া রাজপথে পড়িয়াছে। রাত্রে কোনো নাগরিককে কোথাও যাইতে হইলে উল্কা জ্বালিয়া পথ চলিতে হয়। বজ্র নক্ষত্রের আলোকে অতি যত্নে পথ চিনিয়া বাসস্থানে ফিরিয়া আসিল। বটেশ্বরের মদিরাগৃহে অতিথির ভিড় কমিয়াছে। মাত্র 2-4 জন ঝুনা খেলোয়াড় প্রদীপের মিটিমিটি আলোতে অক্ষবার ঘিরিয়া বসিয়া খেলিতেছে এবং ভর্জিত সহযোগে মদ্যপান করিতেছে। আলো বেশি নয়, ঘরের কোণে কোণে ছায়া জমিয়াছে, কিন্তু সেজন্য কাহারও অসুবিধা নাই, এইরূপ আলোতেই তাহারা অভ্যস্ত। ঘরের একটি কোণ হইতে নিম্নস্বর বাক্যালাপের গুঞ্জন আসিতেছিল। বজ্র ঘরে প্রবেশ করিতেই তাহা বন্ধ হইল। বজ্র নিজ প্রকোষ্ঠের দিকে যাইতে যাইতে একবার সেই দিকে দৃষ্টি নিক্ষেপ করিল। দেখিল কোণের ছায়ান্ধকারে 3 জন লোক বসিয়া আছে, যেন ঘনিষ্ঠভাবে বসিয়া কোনো গুপ্ত কথার আলোচনা করিতেছে। তাহাদের মধ্যে একজন অপরিচিত, বাকি 2 জন বটেশ্বর ও বিম্বাধর। 3 জনেই বজ্রকে দেখিয়া এক দৃষ্টে তাহার পানে চাহিয়া রইল। তাহাদের নিষ্পলক দৃষ্টিতে এমন কিছু ছিল যে বজ্র থমকিয়া দাঁড়াইয়া পড়িল। 3 জনের মধ্যে বিম্বাধরই প্রথম আত্মসম্বরণ করিল। তরিতে উঠিয়া আসিয়া কৌতুকের ভঙ্গিতে বলিল, কি বন্ধু মধুমতন, তুমি যে দেখি নিশাচর হয়ে উঠলে, কোথায় ছিলে এতক্ষণ? বজ্র বলিল, হাতিঘাটে বসেছিলাম। ভালো ভালো, তা এসো না, দুপাত্র মধু পান করা যাক। বটেশ্বর অনুযোগ করছিল তুমি কিছুই পান করো না, এতে যে ওর মদিরা ভবনের নিন্দা হবে। আমার পক্ষে ভোজনই যথেষ্ট। তা কি হয়, মধুপান না করলে নাগর হওয়া যায় না। এসো এসো। না, আজ নয়। বিম্বাধর একবার বটেশ্বর ও অপরিচিত ব্যক্তির সহিত দৃষ্টি বিনিময় করিল, তারপর বলিল, তবে থাক, কাল কিন্তু আমি আবার আসব। একটু আসব সেবা করে একসঙ্গে ভ্রমণে বাহির হব, কেমন? বজ্র কিছু বলিল না। বিম্বাধর প্রস্থান করিলে সেও নিজ কক্ষে প্রবেশ করিল। বটেশ্বর ও অপরিচিত ব্যক্তি তখন আবার নিম্নস্বরে আলাপ আরম্ভ করিল। তাহাদের ভাবগতিক দেখিয়া মনে হয় তাহারা বজ্র সম্বন্ধেই গূঢ় আলোচনা করিতেছে।
দুই দণ্ড মধ্যে বজ্র আহারাদি সম্পন্ন করিয়া শয়ন করিল। ক্রমে বটেশ্বরের মদিরা গৃহ নিঃশব্দ হইল। অতিথিরা প্রস্থান করিয়াছে। বজ্রের একটু তন্দ্রাবেশ হইয়াছে। এমন সময় দ্বারে খুটখুট শব্দ শুনিয়া তাহার তন্দ্রা ছুটিয়া গেল। সে চকিতে শয্যায় উঠিয়া বসিল। কিছুক্ষণ শব্দ নাই। বজ্র উৎকর্ণ হইয়া রহিল। তারপর আবার বাহিরের দিকের দ্বারে মৃদু করাঘাত হইল। যে দ্বার দিয়া একেবারে পথে পড়া যায়, সেই দ্বারে কেহ টোকা দিতেছে। ঘরের কোণে দীপ স্তিমিত হইয়াছিল। বজ্র উঠিয়া দীপ উস্কাইয়া দিল। তারপর সন্তর্পণে দ্বারের হুড়ুক্ক খুলিল। দ্বারের বাহিরে দাঁড়াইয়া আছে একটি যুবতী। রাত্রির মতোই গাঢ় নীল তার বসন। এক হস্তে প্রদীপ, অন্য হস্তে অঞ্চল দিয়া প্রদীপের শিখাটিকে আড়াল করিয়া রাখিয়াছে। প্রদীপের নিরুদ্ধ প্রভা যুবতীর বক্ষে কণ্ঠে পড়িয়াছে, মুখের নিম্নার্ধ আলোকিত করিয়াছে। বাহিরে ছায়া, ভিতরে আলো। বজ্র কুহুকে দেখিয়াই চিনিয়াছিল। সে ক্ষণকাল বিস্ময়ে বিমূঢ় রহিল। সেই ফাঁকে কুহু ঘরের মধ্যে প্রবেশ করিল। বজ্র চমকিয়া বলিয়া উঠিল, এ কি, কে আপনি? কুহু মাথার গুণ্ঠন সরাইয়া বিলোল চক্ষে বজ্রের পানে চাহিল। ওষ্ঠাধর মুকুলিত করিয়া অধরে অঙ্গুলি রাখিল। তারপর ক্ষিপ্র দৃষ্টিতে একবার ঘরের চারিদিক দেখিয়া লইয়া মৃদু কণ্ঠে বলিল, আমাকে চিনতে পাচ্ছেন না? বজ্র দৃঢ়ভাবে নিজেকে আত্মস্থ করিল। সাবধানে বলিল, বোধহয় দু একবার দেখেছি। আপনি কে তা জানি না। কুহু হাসিল। নিঃশব্দ হাসির তরল তরঙ্গে তাহার সমস্ত দেহ যেন হিল্লোলিত হইয়া উঠিল। সে কুহক কলিত স্বরে বলিল, আমার নাম কুহু, কিন্তু আমাকে অত সম্মান করে কথা বলবেন না। আমি সামান্য নারী। কুহু প্রদীপটি মাটিতে নামাইয়া রাখিল। বজ্রের কাছে আসিয়া প্রগলভ হাসিয়া বলিল, আমার পরিচয় নিলেন? কই, নিজের পরিচয় তো দিলেন না। বজ্র এক পা পিছু হটিয়া বলিল, আমার নাম মধুমথন। কর্ণ সুবর্ণে নূতন এসেছি। কুহু ওষ্ঠাধর বিভক্ত করিয়া হর্ষোৎফুল্ল চোখে চাহিয়া রহিল। অর্ধস্ফুট স্বরে যেন নিজ মনেই বলিল, মধুমথন, কি মিষ্টি নাম। আপনি যে নগরে নূতন এসেছেন তা অনেক আগেই বুঝেছি। নগরে যারা নাগর আছে আপনি তাদের মতো নন। কুহু পরিতৃপ্তির একটি নিঃশ্বাস ফেলিল। এদিক ওদিক চাহিয়া ঘরের কোণে জলের কুম্ভ দেখিয়া সেই দিকে গেল। ঘটিতে জল ঢালিয়া জল পান করিল। তারপর বজ্রের শয্যার এক পাশে গিয়া বসিল। কোনো সংকোচ নাই, এ যেন তাহার নিজেরই ঘর। বজ্র নির্বাক হইয়া দেখিতে লাগিল। গভীর রাত্রে নিভৃত শয়নকক্ষে এই প্রগলভা অভিসারিকার আকস্মিক অভিযান, এরূপ সংস্থা তাহার কল্পনাতীত। যুবতীর অভিপ্রায় সম্বন্ধেও বিশেষ সংশয়ের অবকাশ নাই। বজ্রের কর্ণোদ্বয় উত্তপ্ত হইয়া উঠিল। বুকের রক্ত তোলপাড় করিতে লাগিল। সে সহসা বলিয়া উঠিল, আমার কাছে কি চাও? তাহার কণ্ঠস্বর রুদ্ধ ঘরের মধ্যে উচ্চ শোনাইল। কুহু অমনি ঠোঁটের ওপর অঙ্গুলি রাখিয়া তাহাকে সতর্ক করিয়া দিল। চাপা গলায় বলিল, ছি ছি, অত জোর গলায় কি রহস্যালাপ করতে আছে? এখনই কি শুনতে পাবে? আসুন, কাছে এসে বসুন। বলিয়া নিজের পাশে
শয্যা নির্দেশ করিল। বজ্র একটু ইতস্তত করিয়া শয্যার অন্য প্রান্তে গিয়া বসিল। কুহু তাহা দেখিয়া মিষ্ট দুষ্টু হাসি হাসিল। বজ্রের দিকে সরিয়া ঈষৎ গাঢ় স্বরে বলিল, আমি কি চাই তাকে এখনো বুঝতে পারেননি? বজ্র কিছুক্ষণ বুকে ঘাড় গুঁজিয়া রহিল, তারপর রুদ্ধ কণ্ঠে বলিল, নগরে নাগরের অভাব নেই। কুহু বজ্রের আরও কাছে সরিয়া আসিল, চক্ষু দিয়া তাহার সর্বাঙ্গ লেহন করিয়া বলিল, নগরে কুকুরেরও অভাব নেই, কিন্তু বনের বাঘ কটা আছে। আপনি আমার মধুনাগর, আমার লজ্জা নেই, আপনি আমার প্রতি সদয় হন। বজ্র পূর্ববৎ বুকে ঘাড় গুঁজিয়া বলিল, না। কুহুর মুখ একটু মলিন হইল। সে ক্ষণকাল পরে জিজ্ঞাসা করিল, আমাকে কি আপনার ভালো লাগে না? বজ্র চকিতে একবার চক্ষু তুলিয়া আবার চক্ষু নামাইল, কথা কহিল না। কুহুর মুখে তখন আবার হাসি ফুটিল। বজ্রের পানে চাহিয়া চাহিয়া তাহার মুখের ভাব পরিবর্তিত হইল। সে অঙ্গুলি দিয়া বজ্রের বাহুর উপর মৃদু স্পর্শে হাত বুলাইয়া স্নেহ বিগলিত স্বরে বলিল, বুঝেছি, তুমি বড় কাঁচা, এখনো মনে রং ধরেনি। তোমার বয়স কত? বজ্রের মনের মধ্যে যেন বিদ্যুৎ খেলিয়া গেল। সে উৎফুল্ল মুখ তুলিল। নগরে আসিয়া অবধি সে যে বস্তুটির জন্য মনে মনে বুভুক্ষ হইয়া উঠিয়াছিল, তাহার রমণীর স্নেহস্পর্শ, এতক্ষণে তাহাই সে কুহুর কণ্ঠে শুনিতে পাইল। সে এক মুখ হাসিয়া বলিল, আমার বয়স 20। কুহু বলিল, আমার 19, কিন্তু তবু আমি তোমার চেয়ে অনেক বড়, অনেক কিছু শেখাতে পারি। হাসিতে হাসিতে সে উঠিয়া দাঁড়াইল। হাসিটি কিন্তু নৈরাশ্যবিদ্ধ। আজ আমি ফিরে চললাম, কিন্তু আবার আসব বলিয়া কুহু সসংকেত অঙ্গুলি তুলিল। বজ্র উঠিল। কুহু দ্বারের কাছে গিয়া বাহিরে উঁকি মারিল, তারপর উদ্বিগ্ন মুখে ফিরিয়া আসিয়া বলিল, নগর নিশুতি, পথ বড় নির্জন, আমার ভয় করছে। কিসের ভয়? দুষ্টু লোকের ভয়। তুমি আমাকে ঘরে পৌঁছে দেবে? কোথায় তোমার ঘর? অনেক দূরে, নগরের দক্ষিণে। বজ্র দ্বিধায় পড়িল, ইতস্তত করিয়া বলিল, তুমি তোমার স্বামী? কুহু ফিক করিয়া হাসিল। তোমার কি ভয় করছে নাকি? না, চলো। কুহু সানন্দে বজ্রের হাত ধরিয়া দ্বারের দিকে লইয়া চলিল। বজ্র বলিল, পিদিম নিলে না? না, আমি অন্ধকারে পথ চিনে যেতে পারব। দুইজনে বাহির হইল। মসীবর্ণ রাত্রি, কেবল স্পর্শানুভূতির দ্বারা সঙ্গ পাওয়া যায়। কুহু বজ্রের হাত ধরিয়া রহিল। ক্রমে তাহার বাহু বজ্রের সহিত জড়াইয়া গেল। বজ্র আপত্তি করিল না। পথ চলিতে চলিতে 2-4টি কথা হইল। বজ্র জিজ্ঞাসা করিল, তুমি রাত্রে পথে পথে ঘুরে বেড়াও? তোমার স্বামী কিছু বলে না? কুহু বলিল,
আমার স্বামী নেই। অনেকক্ষণ কথা হইল না। পথ দীর্ঘ, উপরন্তু কুহু যেন ইচ্ছা করিয়াই মন্থর পদে হাঁটিতেছে। এমন সময় কুহু সহসা প্রশ্ন করিল, তোমার ঘরে কে কে আছে? মা আছেন। আর? বজ্র উত্তর দিল না। কিছুক্ষণ অপেক্ষা করিয়া কুহু মৃদু কণ্ঠে হাসিল, বলিল, থাক, ওসব জেনে আমার লাভ কি। অবশেষে তাহারা নগরের দক্ষিণ প্রান্তে পৌঁছিল। রাজপ্রাসাদের সম্মুখ দিয়া যে পথ গিয়াছে, সেই পথে আসিয়া কুহু প্রাসাদ প্রাকারের পাশ দিয়া চলিতে লাগিল। রুদ্ধ তরুণদ্বার পিছনে রাখিয়া আরও দক্ষিণে চলিল। বজ্র বলিল, এ কি, এ যে রাজপ্রাসাদ? কুহু অন্ধকারে মুখ টিপিয়া হাসিল, বলিল, হ্যাঁ। প্রাকারের গায়ে একটি ক্ষুদ্র গুপ্ত দ্বার ছিল। কুহু তাহাতে মৃদু করাঘাত করিল। বজ্রকে হ্রস্ব কণ্ঠে বলিল, তুমি ভিতরে আসবে না? বজ্র বলিল, তুমি কে? কুহু বলিল, আমি রাজপুরীর দাসী, অবরোধেই থাকি, আমার আলাদা ঘর আছে। একবার আসবে আমার ঘরে? বজ্র শক্ত হইয়া বলিল, না। ইতিমধ্যে গুপ্তদ্বার খুলিয়াছিল। কুহু বজ্রের হাত ছাড়িয়া তাহার কণ্ঠ জড়াইয়া লইল, কানে কানে বলিল, তুমি কেমন মধু নাগর, এত মিষ্টি আবার এত শক্ত। বেশ, আজ থাক, কাল আমি আবার যাব, তুমি ঘরে থেকো। বজ্রকে ছাড়িয়া দিয়া কুহু অন্ধকার গুপ্তদ্বার পথে নিঃশব্দে অদৃশ্য হইয়া গেল। গুপ্তদ্বার আবার বন্ধ হইল। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar.asor.org GOLPOKOTHARASOR.org